ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস আজ। বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান। বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের কাছে আহ্বান। হাজার কোটি টাকায় নির্মিত রেল স্টেশন এখন অপরাধীদের আড্ডাখানা। ৮ বছরে ভুতুরে পাবনা রেল স্টেশন, জনবল বাড়ানোর কথা বলছেন রেলওয়ে কর্মকর্তারা। আবারও ইসরায়েল, কুয়েত, জর্ডান, বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানকে ১৫ দফার শান্তি পরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবং মালিকানা পরিবর্তন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ২২,০০০ কোটি টাকায় বিক্রি হল কোহলিদের ফ্র্যাঞ্চাইজি। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আজ ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর চালায় নির্মম গণহত্যা। সেই কাল রাতে আগুন, গুলি আর আর্তনাদে স্তব্ধ হয়ে পড়ে ঢাকা। শহীদদের স্মরণে এবং ইতিহাসের এই নৃশংসতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে গণহত্যা দিবস। ২৫ মার্চ ১৯৭১, দুঃস্বপ্নের মতো এক রাত। নিরস্ত্র মানুষের ওপর সেদিন নেমে এসেছিল আগুন আর গুলির ঝড়। ঢাকা শহর জুড়ে শুরু হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। তাদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভূখণ্ড, তার মানুষ আর মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করে দেয়া। ভয়াল সেই রাতে হঠাৎ করেই বদলে যায় সবকিছু। অন্ধকারে ঢেকে যায় শহর, চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে। এই কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র নিরপরাধ স্বাধীনতাকামী জনগণের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। যথাযথভাবে দিবসটি পালনে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে সেই ভয়াল রাতে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। পাকিস্তানি দখলদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার কালরাত্রি উপলক্ষে দেয়া বাণীতে সে গণহত্যার ইতিহাস বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়াও একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আরও বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। সুপরিকল্পিত এই হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও ইতিহাসের গবেষণার বিষয়। তবে ২৫ মার্চ দিবাগত রাতে উই রিভোল্ট নাম বলে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। গণহত্যা প্রতিরোধের মধ্য দিয়ে শুরু হয়ে যায় দীর্ঘ ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ। এ সময় সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। রাত পোহালে ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। দিনের প্রথম প্রহর থেকে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সৌধ স্তম্ভের চূড়া থেকে শুরু করে শহীদ বেদি, চলার সড়ক সবখানে ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। প্রয়োজন মতো করা হয়েছে রং। সৌধের মূল ফটক থেকে বেদি পর্যন্ত হাঁটা পথে লাল ইটের মধ্যে সাদা রঙের ছোঁয়া ছড়াচ্ছে শুভ্রতা।
গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মার্চ মাসের শুরুতেই সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপন সহ সব কাজ এখন পুরোপুরি শেষ। মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও বিদেশি কূটনীতিক সহ লাখো মানুষের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ এখন পুরোপুরি প্রস্তুত। দিনটির প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য খুলে দেয়া হবে সৌধের প্রধান গেট। 4 দিনের সরকারি সফরে নিজ ভূমি পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সফরে বাবা মায়ের কবর জিয়ারতের পাশাপাশি পাবনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত সময়সূচিতে এই তথ্য জানানো হয়। সফরসূচি অনুযায়ী আগামী 28 মার্চ দুপুর 1টায় রওনা হয়ে 1:45টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে এসে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এই দিন বিশ্রাম শেষে পরদিন রোববার বেলা 11টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। 30 মার্চ বেলা 11টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যা শহরের জুবলি ট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন। সেখানে আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দিন মঙ্গলবার পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক সম্মেলনে অংশ নিয়ে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিয়েছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের আয়োজিত শীর্ষ এই সম্মেলনে ডাক্তার জুবাইদা রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এই জন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের কাছে আহ্বান জানান তিনি। I'd like to invite the spouse of the Prime Minister of the People's Republic of Bangladesh, Her Excellency Zubaida Rahman. মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। It is a great honor to join you all today at the historic Fostering the Future Together Global Coalition Summit. যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের আয়োজিত শীর্ষ এই সম্মেলনে ডাক্তার জুবাইদা রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের কাছে আহ্বান জানান তিনি। We believe that responsible use of artificial intelligence can transform education, especially in countries like Bangladesh. তিনি বলেন, বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশের একটি শক্তিশালী উত্তরাধিকার রয়েছে বলে উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানবাধিকার সমুন্নত করেছেন এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। সরকার নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। We aim to expand safe digital spaces, train teachers, empower parents, and improve the quality of education. মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দফতরে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেছিলেন মেলানিয়া ট্রাম্প। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দেশের 4 জেলায় দুপুরের মধ্যে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সকালে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার দুপুর 1টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেটের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়।
প্রায় ২,০০০ কোটি টাকার স্বপ্নের প্রকল্প, কিন্তু বাস্তবে তা এখন ভাঙাচোরা, অরক্ষিত আর প্রায় পরিত্যক্ত এক স্থাপনা। পাবনার আমিনপুরের ঢালারচর ঈশ্বরদী রেলপথ ও আধুনিক রেল স্টেশন আজ জনবল সংকট, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তাহীনতায় কার্যত অচল। চুরি ভাঙচুরে ক্ষতবিক্ষত অবকাঠামো, অন্ধকারে ডুবে থাকা প্ল্যাটফর্ম আর দখলদারদের আনাগোনায় প্রশ্ন উঠছে, এত বড় বিনিয়োগের এই প্রকল্প কবে ফিরবে তার প্রকৃত উদ্দেশ্যে? পাবনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। পাবনার আধুনিক রেল অবকাঠামো আজ যেন অযত্নে পরিণত হয়েছে এক ভুতুড়ে স্থাপনায়। প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আমিনপুরের ঢালারচর ঈশ্বরদী রেলপথ ও পাবনা রেল স্টেশন জনবল সংকট, রক্ষণাবেক্ষণের অভাব ও নিরাপত্তাহীনতায় কার্যত অচল হয়ে পড়েছে। স্টেশন ঘুরে দেখা যায় প্ল্যাটফর্মের লাইট, ফ্যান ও বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। স্টাফ কোয়ার্টার ও অফিস ভবনগুলো দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় দরজা, জানালা, অ্যালুমিনিয়াম কাঠামো ও সাবমার্সিবল পাম্প পর্যন্ত খুলে নিয়ে গেছে চোরচক্র। ভাঙাচোরা কাচ, নষ্ট টিউবওয়েল আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশে পুরো এলাকা পরিণত হয়েছে অপরাধীদের আড্ডাখানায়। রাত্রিবেলা গাঁজাখোর, মদখোর এগুলো আমাদের এখানে রাত্রে আমদানি হয়, চুরি চামারি হয়। এখানে কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। স্টাফদের রুম আছে, থাকার অফিসারদের থাকার রুমগুলো আছে। আমি আসার পর থেকেই দেখছি সবগুলো ভাঙচুর করছে, গিলাস মিলাস কিছু নাই, সবকিছু চুরি হয়ে গেছে। বর্তমান এখানকার অবস্থা অনেক খারাপ। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মাদকসেবী ও বখাটেদের দখলে চলে যায় স্টেশন। ছিনতাইয়ের আতঙ্কে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। এই ল্যাম্পপোস্টের বাতি সবগুলোই বন্ধ। তো একটা যাত্রী যে স্টেশনে আসবে বা এখান থেকে যাবে, তার নিরাপত্তার একটা ব্যাপার আছে। যদি অন্ধকার হয়ে থাকে তাহলে দুষ্কৃতিকারীরা আপনার খারাপ কিছু করার সুযোগ পায় আর কি। অনেক জিনিসপত্র ছিল, সেইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে বা খুলে নিয়ে যাচ্ছে। দুইটা বিল্ডিং আমরা অনেকদিন থেকেই দেখতেছি যে একেবারেই পরিত্যক্ত, যার দেখভালের কেউ নাই, অথচ এটা সরকারি প্রতিষ্ঠান। সরকারের তো প্রতিনিধি নিযুক্ত করা থাকা উচিত এখানে। স্টেশন কর্তৃপক্ষ বলছে, এত বড় স্থাপনা সামলাতে রয়েছে মাত্র 2 জন নিরাপত্তা কর্মী। জনবল সংকটের কারণে দায়িত্ব বন্টনেও তৈরি হয়েছে বিশৃঙ্খলা। কয়েকটি স্টাফ আছে, স্টাফের মধ্যে তাও আবার ঢালারচরে আবার ওখানে ট্রান্সফার করা হয়, যার ফলে একটি স্টাফ দিয়ে আর এই নিয়ে আদৌ সম্ভব না। দিকে একটা ট্রেন চলে ঢালারচর, যখন ট্রেনের সংখ্যা আরো বাড়বে, এলাকার লোকজনের দাবি আছে আরো ট্রেন দেওয়া, আন্তনগর ট্রেন দেওয়া। তো যখন ট্রেনের সংখ্যা বাড়বে তখন নিরাপত্তা কর্মী বাড়বে, ম্যান পাওয়ার বাড়বে সেই অপারেশন করার জন্য, তখন সেখানে আরো বেশি অ্যাক্টিভিটি হবে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন চলাচল ও জনবল বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে, ব্যবহারহীন অবকাঠামো আর নিরাপত্তাহীনতায় ডুবে থাকা এই স্টেশন কবে ফিরবে কার্যকর অবস্থায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। দিগন্তজোড়া মাঠে সরিষা ফুলের হলুদের সমারোহ শেষে ফলনের ভারে সরিষা গাছ নুয়ে পড়েছে। এখন চলছে ফসল কাটার ধুম। ফলন যেমন ভালো হয়েছে, তেমনি ভালো দামের আশা কৃষকদের। উপজেলার 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় বিভিন্ন এলাকার কৃষকদের সরকারি প্রণোদনা ও সরিষা চাষে উদ্বুদ্ধ করায় চাষের পরিধি বেড়েছে। এছাড়া আগের তুলনায় এই উপজেলায় সরিষা তেলের চাহিদা বেড়ে গেছে। অতি অল্প সময়ে অল্প পুঁজিতে সরিষা খুবই লাভজনক ফসল হওয়ায় কৃষকরা এখন সরিষা চাষের দিকে ঝুঁকছেন। মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, উপজেলায় চলতি বছর 5,000 কৃষক সরিষা চাষ করছেন। উপজেলা কৃষি অধিদপ্তর কৃষকদের প্রশিক্ষণ, বীজ, সার সহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা দেওয়া হয়েছে। বিগত 5 বছরের ব্যবধানে সরিষা চাষ অনেক গুণ বেড়েছে। সরিষা চাষে স্থানীয়দের ভোজ্য তেলের চাহিদা যেমন মেটাচ্ছে, তেমনি এই অর্থকরী ফসল ভূমিকা রাখছে স্থানীয় অর্থনীতিতেও। Treat chocolate, treat moment, sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন ও ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নাম প্রকাশ না করা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র একটি 15 দফার শান্তি পরিকল্পনা ইরানের কাছে হস্তান্তর করেছে, তবে বিবিসি এ ধরনের কোনো ডকুমেন্টস এখনও দেখেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে এই মুহূর্তে একটি আলোচনা চলছে এবং যাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এ নিয়ে কথা বলছে তারা খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে চাইছে। যদিও একদিন আগে ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর প্রত্যাখ্যান করে এটিকে ভুয়া খবর হিসেবে আখ্যায়িত করেছেন। তবে মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আলাপের সময় বলেছেন, ইরান শুধু একটি অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী। এদিকে বিশ্ববাজারে তেলের দাম প্রায় 6% কমেছে, যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। আবারও ইসরায়েল, কুয়েত, জর্ডান এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড ইসরায়েলের পাশাপাশি কুয়েত, জর্ডান, বাহরাইনে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারকারী IRIB-তে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলে থাকা লক্ষ্যবস্তু অর্থাৎ ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সুনির্দিষ্টভাবে পরিচালিত তরল ও কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আক্রমণকারী ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে আলোচনায় বলেছেন, সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান। চব্বিশ ঘন্টায় 948 ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর একদিনে ইউক্রেনের ওপর রাশিয়ার এটাই সবচেয়ে বড় ড্রোন হামলা। ইউক্রেনের বিভিন্ন শহরে আঘাত হেনেছে এসব ড্রোন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টা থেকে শত শত ড্রোন ছোড়া হয়েছে। দিনের বেলায় চালানো এই অস্বাভাবিক হামলায় অন্তত 3 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ ষোড়শ শতাব্দীর বার্নার্ডাইন মঠটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্শ্ববর্তী ইভানো ফ্রাঙ্কিভস্কো অঞ্চলে একটি প্রসূতি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল রাতে রাশিয়ার এক হামলায় 5 জন নিহত হওয়ার পর দফায় দফায় হামলা চালানো হয়। ইউক্রেন জানিয়েছে, 392টি ড্রোন ও 34টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, সাম্প্রতিক এই হামলার ব্যাপকতা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে রাশিয়ার এই যুদ্ধ সত্যিকার অর্থে শেষ করার কোনো ইচ্ছা নেই। তবে রাশিয়ার সামরিক বাহিনী এই হামলাগুলো নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এবারে খেলার খবর। এখনও মাঠে গড়ায়নি ইন্ডিয়ার প্রিমিয়ার লিগের 19তম আসর। তবে তার আগে মালিকানা পরিবর্তন হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বিরাট অঙ্কের টাকায় ভারতের শীর্ষ কর্পোরেট গ্রুপ আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিটিকে কিনে নিয়েছে $1.78 বিলিয়ন। বাংলাদেশের মুদ্রা যার পরিমাণ দাঁড়ায় প্রায় 22,000 কোটি টাকা। এই চুক্তিটি হয়েছে ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের সঙ্গে ডিয়েগো পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান। এর মাধ্যমে আরসিবির শতভাগ মালিকানা হস্তান্তর করা হয়েছে। নতুন মালিকানায় আদিত্য বিড়লা গ্রুপের পরিচালক আর্যমান বিক্রম বিরকা হবেন চেয়ারম্যান এবং টাইমস গ্রুপের সাতিয়ান গাজওয়ানি দায়িত্ব পালন করবেন ভাইস চেয়ারম্যান হিসেবে। এর আগে আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস যুক্তরাষ্ট্র ভিত্তিক কাল সোমানি নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের কাছে $1.63 বিলিয়ন বিক্রি হয়েছিল। ওই কনসোর্টিয়ামে ওয়ালমার্ট পরিবারের রব ওয়ালটন এবং ফোর্ড মোটর কোম্পানির হ্যাম পরিবারও যুক্ত রয়েছে। কাল সোমানি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা ভিত্তিক একজন প্রযুক্তি উদ্যোক্তা। তিনি ইউট্রেস, ট্রুও, এআই এবং একাডেমিয়ান সহ একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভয়াল 25 মার্চ গণহত্যা দিবস আজ। বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন জুবাইদা রহমান। বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের কাছে আহ্বান। হাজার কোটি টাকায় নির্মিত রেল স্টেশন এখন অপরাধীদের আড্ডাখানা। 8 বছরে ভুতুরে পাবনা রেল স্টেশন। জনবল বাড়ানোর কথা বলছেন রেলওয়ে কর্মকর্তারা। আবারও ইসরায়েল, কুয়েত, জর্ডান, বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরানকে 15 দফা শান্তি পরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবং মালিকানা পরিবর্তন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 22,000 কোটি টাকায় বিক্রি হলো কোহলিদের ফ্র্যাঞ্চাইজি। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।